বাতাস টাচ করে বলতে পারতাম আজকে বৃষ্টি হবে কি হবে না। বউ প্রাপ্তন হয়, প্রেমিকা কখনো প্রাপ্তন হয় না। নারীর এক ধরনের আত্মগরিমা থাকে, সে সন্তান দেয় ভাই, ট্রু। বাস আর তো কিছু লাগে না। অসুখ হলে কেমন লাগে একা একা, অসুস্থ হলে? একটা জায়গায় অসহায় সোসাইটি, একটা অথর্ব জিনিস, অথর্ব। সে গম্ভীর, তার ভুরুর এখানে একটা দেখবা বিরক্তির ভাব থাকে, ভ্রুকুঞ্চন। নদীর প্রাণ আছে, নদী কথা বলে, কথা বলতে যে জানে তার সঙ্গে কথা বলে। আমি তো ঘটনাটা ঘটাই দিল, মানে আমি অস্বীকার করি কিভাবে? ফ্রিডম, ফ্রিডম, ইনসাইড ফ্রিডম, আউটসাইড ফ্রিডম। এইটার জন্যই তো সব কিছু ছেড়ে দেওয়া। এক নাগরিক গায়ক, বেপরোয়া, খ্যাপাটে, তার গানের কথা, সুর, গায়কী ঠিক তারই মতন একা, উচ্ছৃঙ্খল, অনিয়মতান্ত্রিক। তিনি আরবান এক বাউল, তিনি আমাদের শাহেদ ভাই। আজ তার মুখোমুখি আমি। শাহেদ ভাই, যে কথাগুলি বললাম এগুলির সাথে কতটুকু রিলেট করতে পারেন নিজেকে? আমি জানি না আসলে সাজ্জাদ, আমি জানি না। আমি আমার মতো, এখন তোমরা আমাকে কিভাবে দেখো এটা তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু আমার কাছে মনে হয় আমি একটা জীবনযাপন করতে এসেছি এই দুনিয়াতে, উদযাপন করতে এসেছি, আনন্দ উদযাপন করতে এসেছি। সেটা যতটুক পারা যায় চুটি উপভোগ করাটাই হচ্ছে জীবন। আমি সেদিকেই ছিলাম। এখন এগুলো মানুষ এক একভাবে নেয়, এক একভাবে চিন্তা করে, কিন্তু আমি আমার মতো করেই সব জীবনটাকে পার করতে চেষ্টা করছি। আনন্দটা কি পেলেন যথাযথ, যেটা চেয়েছিলেন? হ্যাঁ, লাইফ ইজ রিয়েলি বিউটিফুল। ওকে, লাইফ ইজ রিয়েলি বিউটিফুল। আমি একটা কোনো রিগ্রেট নেই আমার জীবন সম্পর্কে। আচ্ছা, আমি একটা চমৎকার জীবন কাটিয়েছি, এখনও কাটাচ্ছি। জীবন যতদিন নিঃশ্বাস আসে, প্রশ্বাস আসে, ততদিন তো কাটাচ্ছি। লাইফ ইজ বিউটিফুল। আমার চমৎকার একটা জীবন যাপন করছি আমি। ওকে, মানে এই সময়ে এসে কি স্মৃতিচারণ করতে ভালো লাগে নাকি সামনের সময়টা নিয়ে ভাবতে ভালো লাগে? ধরো ভাই, যখন 80-র দশক তখন আমি 70-র দশক নিয়ে ভাবতাম, যখন 90-র দশক তখন আমি 80-র দশকের জীবন নিয়ে ভাবতাম। আমার মনে বৃদ্ধকালে শৈশবের গল্প সব কিছু আসে। আসলে ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা সবসময় স্মৃতি না, যায় আসে, যায় আসে, যায় আসে, যায় আসে। এর মধ্যে দিয়ে আমাদের জীবনযাপন করতে হয়, এবং কিছু স্মৃতি তো চমৎকার, বিউটিফুল, এগুলো মনে করতে ভালোই তো লাগে, ভালোই লাগে। হ্যাঁ, কিছু, এবং আমার জীবনে কি দুঃখ নেই? আমার জীবনে কি আমি সমস্যার প্রতিকূলতার মধ্যে পড়েছি? সেগুলো মাঝে মাঝে মনে হয় যে পার হলাম কিভাবে, মানে পার হওয়ার তো কথা ছিল না। আচ্ছা, পার হলাম এক ধরনের তো পার হয়ে যাওয়া। যেমন 71-এ আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমি তিনবার গুলির মুখোমুখি হয়েছি। আচ্ছা, 3 টাইমস। কি একটু ঘটনাগুলি যদি শুনি। প্রথমবার তখন ললিপপ নামে একটা চকলেট পাওয়া যেত, খুব কালারফুল চকলেট পাওয়া যেত, কাঠির মধ্যে উপরে চকলেটটা ললিপপ। আমি তখন 1971-এ 1971 আমাদের মুক্তিযুদ্ধের সময় আমি ক্লাস 1-এ পড়তাম, জাস্ট স্কুলে ভর্তি হয়েছি। আমাদের গোপীবাগের, আমরা আড়াই লেনে থাকতাম। আচ্ছা, আড়াই লেনের মাথায় মিয়াচান চাচা নামে আমার একটা দোকান ছিল, এবং উনি খুব অসাধারণ ডালপুরি বানাতে পারতেন। ডালপুরি? হ্যাঁ, আমি এত ভালো ডালপুরি আর কখনো কোথাও খাইনি। মিয়াচান চাচার ডালপুরি এখন আমার মুখে লেগে আছে, মানে এত সুস্বাদু। তো ওইখানে আমি গেলাম
ললিপপ কিনতে। ওনার দোকান ছিল, দোকানের পাশে দুটো দোকান, একটা হচ্ছে চকলেট অনেক কিছু পাওয়া যায়, পাশের ছোট্ট একটা হোটেল। উনি ওই ডালপুরি এগুলি ভাজতেন। তো আমি কারফি, আমি ছোটো মানুষ বুঝি না তো, ওনাকে নক করছি, চাচা আমাকে ললিপপ দেন। আচ্ছা। তো হঠাৎ দেখি একটা শব্দ, টাস, ব্যারেল টানার। দুজন আর্মি অফিসার আমাকে দুই দিক দিয়ে অস্ত্র ধরেছে। মানে ধরেছে? একদম একদম। বয়স কত তখন আপনার? 5-6। আমি একটু আর্লি স্কুল ভর্তি হয়েছিলাম। আচ্ছা। 5-6। সে সময় 7টা হলে স্কুলে ভর্তি হতো। তো সাজানোকে বোঝাতে পারবো না সময়টার, মুহূর্তটা। ভয়, শঙ্কা, ছোট মানুষের বোধহয় ভয় কম থাকে, হ্যাঁ, বোধ বুদ্ধি কম থাকে তো। কিন্তু আমি ভয় পাচ্ছিলাম। ওই সময় চাচা ভিতর থেকে বলছেন যে তুমি চলে যাও। কিন্তু উনি ফাঁক দিয়ে আমাকে 4টা ললিপপও দিল। আচ্ছা। কি মানে মুহূর্তগুলো কীভাবে হয়েছিল না, পুরো যে স্পষ্ট স্মৃতি থেকে বলছি। তো ললিপপগুলো আমার হাতে ধরা। তো আমি কোন সময় জানি গলির মুখ তো দেখলাম যে আমি ব্যারেলের বাইরে চলে গেছি, মানে আর্মিগুলোকে আমি দেখতে পাচ্ছি না, আমি ওয়ালের পেছনে চলে গেছি। সবাইকে মজা করে বলি, উসেন বোল্টও আমার সঙ্গে পারবে না। ওই এমন জোর একটা দৌড় দিয়েছিলাম, উসেন বোল্টও আমার সঙ্গে মানে দৌড়ে পারতো না, এত জোরে দৌড়ে। আমি যখন বাসায় আসলাম তখন আমার বুদ্ধি খেললো যে মাকে বলা যাবে না, ঘরে বলা যাবে না। একবার এটা। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ি ছিল, বড় বোনের, সবচেয়ে বড় বোনের শ্বশুরবাড়ি ছিল গ্যান্ডারিয়া, দীননাথ সেন রোড। এখন ওটা নাই আর, বাড়িটা ওরা সেলটেল করে দিয়েছে। তো ওইখানে মা কোন কারণে যেতে হয়েছিল আমাকে নিয়ে, ছোট মানুষ আমি, প্রচণ্ড গোলাগুলি শুরু হলো, প্রচণ্ড গোলাগুলি। আমার দেরিশ করা সবাই আমরা মাটিতে শুয়ে পড়লাম। মা আমাকে একেবারে তার কোলের ভিতরে ঢুকিয়ে নিল। ভয়ঙ্কর মানে পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি। হ্যাঁ, মা খালি আমাকে বলছে মাথা উঠাবি না। এটা কানে এখন আমার বাজে। তো ওই সময় আসলে না, যুদ্ধের সময় মানুষ অনেক সাহসী হয়ে যায়, অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ওই সময় এক ভদ্রলোক দরজা খুলে আমাদেরকে বলতেছে তোমরা যেমনি ক্রোরিং করে ভিতরে ঢুকে যাও। মা আমাকে নিয়ে ওই ঘরের ভিতরে আমরা ঢুকলাম। তৃতীয় ঘটনাটা ছিল খুবই লোমহর্ষক। আচ্ছা। আমি গোপীবাগের রামকৃষ্ণ মিশন স্কুলে পড়তাম। আচ্ছা। আমি ভর্তি হয়েছিলাম, পড়তাম বললে ভুল হবে, ভর্তি হয়েছিলাম। তো আমি খুব স্কুল যেতে চাইতাম। চাইতাম। আচ্ছা। আমি ভয়ঙ্কর লেখাপড়া ফ্রিক একটা শিশু ছিলাম। ওকে। খুব পড়তে চাইতাম, এবং ওই কারণেই আমার আর একাডেমিক লেখাপড়া হয়নি, আমি আর একাডেমিক লেখাপড়ার দিকে যাইনি। এই মূল কারণ ছিল এটা যে বাবা আমাকে নিয়ে যাচ্ছে, আমি দৌড় দিয়ে স্কুলের ভিতরে ঢুকে গেছি। ওটা যে পাকিস্তানি আর্মিদের ক্যাম্প, ওটা আমি তো ছোটো মানুষ, আমি জানি না। আমাকে ধরে ফেলে, বাবাও ঢোকে। তো ওরা আমাদেরকে মেরে ফেলবে আর কি। অনেক বাজে আচরণ করছে আমাদের সঙ্গে, অনেক রকম। তো এক পর্যায়ে আমার আব্বা বললেন যে আমাকে মেরে ফেলো, আচ্ছা, ছেলেটাকে ছেড়ে দাও। আচ্ছা। হঠাৎ ওদের আবার জানি কি একটা জরুরি কাজ আসলো, একটা বড় অফিসার আসলো। আমাদের ব্যাপারটা তখন তুচ্ছ একটা ঘটনা, একটা ছোট্ট শিশু আর তার বাবা খুব বকাঝকা দিয়ে আমাদেরকে ছেড়ে দিল। আচ্ছা। মেরে ফেলতো। আর ওই ঘটনাটা যদি অফিসারটা না আসতো, ওদের আরেকটা যদি অ্যাসাইনমেন্ট না ঢুকতো, হয়তো মেরে ফেলতো, হয়তো, আমি জানি না। তো বাবা আমাকে কোলে নিয়ে, এবং ওই কথাটা মানে এখনও মনে আছে, বাবা বারবার বলতেছে যে আমাকে মেরে ফেলো, আমার ছেলেটাকে ছেড়ে দাও। তো সে সময় ওরা আমাদেরকে বের করে দিল। আমি বাবা কোলে কানে বললাম, বাবা আমি জীবনে স্কুলে যাব না। তারপর আসলে আমার স্কুল যেতে ভালো লাগতো না। আর
চেষ্টা করা হয়েছে আমাকে অনেকবার লেখাপড়া করার জন্য। আমি যে পড়তে পড়তে পারি টারি একটু কথাও লিখতে পারি, আমার বইটি আছে, এটা আমার মায়ের ক্রেডিট। আমি আমার হোম স্কুল থেকে শিখেছি। পরবর্তীতে হয়তো পরীক্ষা টরীক্ষা দিতে মানে নানানভাবেই পরীক্ষা হয়তো, সেগুলো আমার আসলে লেখাপড়া না। আমি যা কিছু শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মাই শিক্ষক আর কি আমার, আসলে স্কুল শিক্ষক। এই আপনার বাবার মানে ফ্যামিলি ট্রিটা যদি বলি, বাবার দিককার সেটা রুটটা কি? আমরা মূলত পূর্ব বাংলার লোক, ঢাকাইয়া। কিন্তু আমার দাদার বাবার বাবা তখন তো কলকাতার রাজধানী, উনি ওখানে গিয়েছিলেন ব্যবসার জন্য এবং ভালোই ব্যবসা করেছেন। ভালো মানে কি, সিরিয়াসলি ভালো ব্যবসা করেছিলেন। আচ্ছা। তো সমস্ত কিছুই আমাদের কলকাতা কেন্দ্রিক ছিল তখন। এদিকে আসা হতো না, কম আসা হতো। আর আসা তো সহজ ছিল না তখন, ভয়ঙ্কর একটা জার্নি ছিল। তো সে সময় সমস্ত কিছু এখানে আমার লেখাপড়ার সমস্ত কিছু জায়গায় হচ্ছে। তো 47 বাধ্য হলো পূর্ববঙ্গে, তখন পূর্ব পাকিস্তান চলে আসতে। আর সম্ভব ছিল না থাকাটা। তো প্রায় আবার শূন্য থেকে শুরু করতে হয় বাবাকে, আমার দাদাকে। তারপর দাদা চলে গেলেন, বাবা শুরু করলেন আবার। তো 47-এ বাবারা, শুনেছি আমি বাইরের লোকের কাছ, মানে আমাদের অন্য আত্মীয়স্বজনের কাছ থেকে, যে আব্বারা ব্রিটিশ বিরোধী একটা দল ছিল, আব্বা গান টানের সঙ্গে জড়িত ছিলেন, মানে গান টানকে উদ্বুদ্ধ করতো মানুষকে। তো দেশ ভাগের পরে বাবা খুব কষ্ট পেয়েছিলেন। আচ্ছা। মানতে পারতেন না কেন জানি, এবং 47-এর গল্প বলতে বললে বাবা বলতেন না, বাদ দে, ওটা কিছু হয়নি বাবা, ওটা কিছু হয়নি বলতেন, বাদ দে। তো বলেনি কখনো আমাকে গল্পটা। আচ্ছা, আর বাবা আর মায়ের যোগসূত্রটা কিভাবে? বাবা যখন 47-এর আগে তো আমার বাবা মা বিয়ে হয়েছে, তো তখন যখন নাকি, এটাও শোনা কথা যে মায়ের পরিবারের দিক থেকে শোনা কথা, যে বাবাকে যখন বা মাকে যখন দেখতে যায় বাবার পরিবার, তখন ছেলের পরিচয়, তখন তো ছেলেরা যেত না, মেয়ে দেখতে ছেলে যেত না। তো তখন বলতো ওই ছেলে গান করে, আচ্ছা। বিপ্লবী গান করে। এই তারপরে আস্তে সম্বন্ধটা হলো আর কি, তো বিয়ে হলো। মানে বাবা গান করতেন? গান ওইভাবে করতেন না বললে ভুল হবে। ওই আছে না, যেমন বিপ্লবের সময় এক ধরনের দল করা হয়, উদ্বুদ্ধ করা হয়, কবিতা গান সমস্ত কিছু করে এক ধরনের, বাবা ওই ধরনের গান হয়তো করতেন, কিন্তু কোনোদিন বলেনি আমাকে। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, বলেনি। আচ্ছা। তো দেখা যায় যে শৈশবে এটা অনেকের ক্ষেত্রে হয়, বাবা তার হিরো থাকে, আবার হয়তো কারো ক্ষেত্রে মা তার হিরো থাকে। এই জায়গা থেকে বাবা মায়ের অবস্থানটা আপনার কাছে কীরকম? আমার কাছে আমার বাবা মার অবস্থানটা না বন্ধুর মতো। আমরা তিনজন খুব ট্যাগিং ছিলাম, আমার বাবা মা আমি, এবং কিছু কিছু গল্প, কিছু কিছু স্মৃতি, কিছু কিছু ঘটনা আমরা তিনজনই জানতাম। কীরকম? ধরো কোনো একটা মজার ঘটনা ঘটলো, ওইটা আমি ওয়েট করতাম কখন বাবা বাড়ি ফিরলে তারপরে তিনজনকে বলতাম, অন্য কাউকে বলতাম, বলাও শুনতো না। আর আমরা তিনজন খুব ফ্রেন্ডলি অ্যাটাচ ছিলাম। আচ্ছা। হিরো বলতে যেটা বোঝায় না, ওরকম হিরোইজম আমার লাগেনি কখনো, কিন্তু একটা প্রভাব তো রয়েই যায়। সেক্ষেত্রে মানে আমার সঙ্গে হিরোইজমের থেকে আমার বাপ মার সঙ্গে আমার হৃদ্যতা এবং বন্ধুত্বটা অনেক বেশি ছিল। তো আপনি আমাকে বলছিলেন দেখা হওয়ার পর কয়েকদিন আগে, সেটা হচ্ছে যে আপনার একটা মানে খুব আশ্চর্য একটা মেমোরি, মানে স্মৃতির একটা
এটা একটু কি শেয়ার করবেন? আমার খুব ফটোজেনিক মেমোরি ছিল, আচ্ছা, যেটা এখন আমার নাই। অদ্ভুত ফটোজেনিক মেমোরি। একটা গান আমি একবার শুনলে মনে রাখতে পারতাম, মানে একবার শুনে একবার পুরোটা? শুনলে পুরোটা মনে রাখতে পারতাম। আচ্ছা, ফটোজেনিক মেমোরি ছিল। আমি শোলে ছবি দেখেছি 1975-এ। আচ্ছা, একবারই দেখেছি, কলকাতায় বড় স্ক্রিনে দেখেছি আমি এখনো প্রায় 60% ডায়লগ বলতে পারবো। আচ্ছা, যেমন একটা ডায়লগ আছে গব্বর সিং এর, হ্যাঁ, ওই সঞ্জীব কুমার বসে থাকে, গব্বর সিং বলছে ইয়াদ রাখুঙ্গা ঠাকুর তুঝকো ইয়াদ রাখুঙ্গা। তখন সঞ্জীব কুমার বলছে 30 बरस जेल में रहने के बाद सब भूल जाओगे गब्बर। तখন गब्बर सिंह उत्तर দিচ্ছে दुनिया की किसी जेल की दीवार इतनी पक्की नहीं जो गब्बर को 30 साल रोक सके। অনেক মানে এ ধরনের প্রচুর ডায়লগ। তো এটা একটা মজা ছিল। এই ডায়লগ আমার বাসার অতিথি আসলে শুনতে চাইতো। আচ্ছা, আমি প্রথম ফ্রি শোনাতাম, পরে আমি চিন্তা করলাম এটা তো আমার ব্যবসা হতে পারে। 1 টাকা 8 আনা 4 আনা তখন ঘুড্ডির সময় যেতাম, 2 টাকা দিয়ে বললে তারপরে বলতাম, না বলতাম না। তখন তো ইউটিউবের যুগ না, যে ইচ্ছা করলে শুনতে পাবে। সেই তারপর আপনার মাও মনে হয় আপনার মানে বলতো যে এই গানটা শুনে। হ্যাঁ হ্যাঁ, টিভিতে কোনো গান হলে পছন্দের গান মা আমাকে ডাকতো, স্যার এটা মনে রাখ, এটা মনে রাখ, মনে রাখতাম। এবং আমার বাবা দারুণ একটা আধুনিক মানুষ ছিলেন। আমি একটু সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেছি। আমাদের বাসায় তখন স্পুল ছিল, গ্রুন্ডি স্পুল, ফ্লিপস, সাদা কালো রেকর্ড প্লেয়ার, সেন্ট্রো খুব সম্ভবত, রেডিও, টেলিভিশন, পিটিভি, তখন পিটিভি, টেলিভিশন সবই ছিল। কিন্তু গান শোনা নিয়ে একটু, আমরা যেহেতু 9 ভাই বোন, গান শোনা নিয়ে একটু হতো। কিউতে আমি তো ছোট মানুষ, সবার আমি 8 নম্বর, হ্যাঁ হ্যাঁ, কিউতে পেতাম না। তখন বাবা আমাকে একটা ফিরোজা কালারের ছোট একটা টাউন টেবিল কিনে দেয় এবং সঙ্গে আমাকে উপহার দেয় একটা ইপি ছোট, চেবি চেকারের। আচ্ছা, আফ্রিকান আর্টিস্ট, আচ্ছা, চেবি চেকার। এই সাইডে ছিল কাম অন লেটস টুইস্ট অ্যাগেন, বি সাইডে ছিল লিম্বো রক। আচ্ছা, খুব শুনতাম গানগুলা। এবং তখন আমার অক্ষর জ্ঞান হয়নি, আমি এবিসিডি জানি না, তখন স্কুলে ভর্তি হয়নি। কিন্তু ওই যে ফটোজেনিক মেমোরি, আমি না গোল গোল করে কি জানি লিখতাম, ওইটা দেখে আমি বলতে পারতাম, যে গানটা গাইতে পারতাম। আচ্ছা, একটা আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে নিজের মতো করে একটা সাইন ল্যাঙ্গুয়েজের মতো। ওইটা না দেখলে আবার পড়তে পারতাম না, অদ্ভুত। কিন্তু আপনার অক্ষর জ্ঞান হয়নি তখন? অক্ষর জ্ঞান হয়নি। এগুলো সব অদ্ভুত বিষয়। এগুলো কীভাবে যে ঘটে, কেন ঘটে, কিভাবে হয়, এটার কোনো ব্যাখ্যা নেই। এবং যারা জানে না, যারা এই জীবন এটার মধ্যে তো যায়নি, এই জার্নিটার মধ্যে, তারা বলবে এটা কী অদ্ভুত কথা, এটা তো হতে পারে না। তাই তো। কিন্তু আমার লাইফে তো হয়েছে, আমি নিজেই তো এটা প্রত্যক্ষভাবে উদযাপন করেছি এই ওটা। আরেকটা জিনিস আপনি বলেছিলেন যে বাতাসের হ্যাঁ, এইটা আমি টের পেতাম এক সময়। কৃষকের মতো আমি, কৃষক যেমন মাটির গন্ধের সঙ্গে বলিতে পারে, আকাশে দেখে তাকে, এরকম আমি বাতাস টাচ করে বলতে পারতাম আজকে বৃষ্টি হবে কি হবে না, বলতে পারতাম। এখন না, এই গুণগুলো মানে দুষ্টু জীবনের ফলশ্রুতি হচ্ছে, এইসব সুগুণগুলো চলে যায়। মানে স্মৃতির ওকে একই অবস্থা হয়েছে, মেমোরি। হ্যাঁ হ্যাঁ, মেমোরি এখন তো খুবই, আমি তা বলি আমার এখন গোল্ডফিশ মেমোরি। আচ্ছা, হ্যাঁ, ফাইন্ডিং দ্য নিমো একটা ছবি আছে না, যে ওই যে গোল্ডফিশটা কিছু মনে রাখতে পারে না, ওরকম অবস্থা আমার। কিছু মানে থাকে না, নাম তো মনেই থাকে না, তো চেহারা মনে থাকে না। আচ্ছা, তো আপনি 8 নম্বর এবং 9 ভাই বোন, সেখানে নিশ্চয়ই 9 জন 9 রকম না হলেও একটা মিশ্রিত। 9 জন একেবারেই 9 রকম। আচ্ছা, এটা 91 পরিবারের যাদের অনেক ভাই বোন, সবাই একসঙ্গে বড় হয়, এক ধরনের একটা চর্চা থাকে। কিন্তু আমার কাছে কেন মনে হয় সবাই আলাদা। তো আপনার মানে পড়ালেখাটা, সেই যে একটা অনীহা তৈরি হলো,
তো বাসা থেকে কি বিশেষ হ্যাঁ হ্যাঁ, প্রচুর চেষ্টা করা হয়েছে। আচ্ছা। আমার বাবা মার কোনো চেষ্টা কমতি ছিল না। মানে আপনি কোন সময়টায় একেবারে যে ডিটাচ হয়ে যাবেন সেটা কখন আপনি সিদ্ধান্ত নিলেন? আমার মা ছোটবেলায় বুঝতে পেরেছিল আমার লেখাপড়ার প্রতি লেখাপড়া থেকে একাডেমিক স্কুলের প্রতি আমার অনেক, মানে একেবারে স্কুলের সময় থেকে এটা? ওই যে ক্লাস 1-2 থেকে আচ্ছা চেষ্টা করেছেন বাচ্চা মানুষ। উনি আমাকে পড়াতেন, মা আচ্ছা। আমাকে পড়াতেন। মাই স্কুল, আমার মাই স্কুল। আচ্ছা এবং আমার এক খালাতো ভাই ছিল, ইত্তেফাকে চাকরি করতেন, শেখ আব্দুর রহমান। আচ্ছা। উনি আমাকে ইস্তেফাকা বানিয়েছে। কীরকম? আমার বয়স যখন ক্লাস 5-এ পড়ার বয়স, উনি আমাকে তলস্তায় ধরাই দিছে, দস্তাবেজকে ধরাই দিছে। মানে এটা কি অনুবাদ নাকি অনুবাদটা, আচ্ছা অনুবাদটা বাংলাটাই। ওকে। তো পরে আপনার কি হলো? আমার তো কেন জানি না খুব ভালো লাগলো, ওকে। ওই ইসুরে পাকা হলাম আর কি। তো পড়ে ভাল লাগলো, পড়াশোনাটা শুরু করলাম। তারপরে উনি নানান বই টই দিত আর কি। মার্ক টোয়েন খুব দিত। মার্ক টোয়েন আমার খুব প্রিয় রাইটার, মার্ক টোয়েন। আমি রবীন্দ্রনাথ অনেক 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 বড় হয়ে পড়েছি। আচ্ছা, কারণ কি? ফ্র্যাঙ্কলি বলি, আমি রবীন্দ্রনাথকে ভাবতাম খুবই এক ধরনের বোরিং একটা সাহিত্য, এটা আমি ভাবতাম। তো পড়তাম না নানান কারণে। নানান রবীন্দ্রনাথ যারা চর্চা করেন তাদের যে আচরণ, ওই আচরণ আমাকে এটা ভাবতে বাধ্য করেছিল। এটা রবীন্দ্রনাথের দোষ না, তাদের আচরণগুলো। তো পাঠক সমাবেশ রবীন্দ্রনাথ সমগ্র বের করলো। 5,000 যারা প্রথম কিনবে, কত 100-150 বা 1000 কত লোককে 5,000 টাকা করে পুরা 26 খণ্ডটা দেবে। খুব সম্ভবত 26 খণ্ড দেবে। তো শারমিন লাকি আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। তো ও এটা স্লিপটা তুলেছিল। স্লিপটা তোলার পরে ও বইটা তোলেনি। একদিন ঘর পরিষ্কার করতে গিয়ে স্লিপটা পায়। স্লিপটার অবস্থা তখন খুব বাজে, ছেঁড়া অবস্থা। তো আমাকে বললো, এটা উদ্ধার করতে পারবা? আমি বললাম, দেখি বিজু ভাইয়ের সাথে কথা বলি। বিজু ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে। আমি নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের শাহ আলম ভাইকে নিয়ে আমি বললাম, চলেন তো একটু বিজু ভাইয়ের কাছে যাই পাঠক সমাবেশে। তো গেলাম একদিন, বিজু ভাই চাটা খাওয়ানো। বিজু ভাইটা কাজে এসছে। বলে, কী কাজ? আজকে ভাইটা স্লিপ আছে আপনার রবীন্দ্রনাথ সমগ্র, বুগলি তোলা হয়নি, তো দেন স্লিপটা দেন। দিলাম। উনি দেখে বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, স্লিপ ছিঁড়ে গেছে, কী আছে, বইগুলো আপনি নিয়ে যান, 2 দিন পরে এসে নিয়ে যান। তো বইগুলো আমি তুলে, সমগ্রটাও তুলে বাসায় নিয়ে গেলাম। লাকিকে ফোন দিলাম, লাকি বইগুলো নিয়ে যাও। তোমার কাছে রাখো, আমি নিব। তো বইগুলো আমার কাছে পড়েছিল। তো কি মনে করে যে পড়েই আছে, একটা পড়ি তো দেখি কি লিখছে। শুনে আমি বইটা নিলাম, নিয়ে ভানু সিংয়ের বলাবলি পড়তে পড়তে না আসক্ত হয়ে গেলাম। আমি 26 খণ্ড পুরোটা পড়েছি। দিন রাত একাকার করে ফেলেছি। পরে আমার মনে হলো যে আমার রবীন্দ্রনাথকে সরি বলা উচিত, যে আমি ওকে ভুল বুঝছি। আমি ভিসা করলাম, কলকাতায় গেলাম, এবং না জেনেই গেছি। আমি হোটেলে দেখতেছি টেলিভিশনে, আজ কবির জন্মদিন। আমি জোড়াসাঁকোতে গেলাম, ওনার আত্মীয় ঘরে গিয়ে সামনে বললাম যে আপনাকে আমি ভুল বুঝছিলাম, আপনি কিছু মনে করেন না। হ্যাঁ, তো আপনি আসলেই অসাধারণ একজন মানুষ। যা করে গেছেন একটা মানুষের পক্ষে করা আসলে মানে দুঃসাধ্যের মতো বিষয়। আমি প্রায় বছরখানেক টানা কি যে মানে নেশার মতো না হলে এটা পড়ে শেষ করতে পারতাম না। তো রবীন্দ্রনাথের কথা যেহেতু বললেন, জীবনানন্দকে আপনি কবে আবিষ্কার করেছেন? জীবনানন্দ আমার অনেক প্রিয় একজন কবি।
আমার জীবনানন্দের প্রতি একটা অভিযোগ আছে। সে অভিযোগটা হচ্ছে উনি শব্দকে অতিরিক্ত ব্যবহার করছেন, অতি ব্যবহার। মানে আমি সাহিত্য বিশারদ নই, সাহিত্য পণ্ডিত নই, আমার লেখাপড়াও নাই, আমি একজন মূর্খ মানুষ। আমি আমার ভাব দিয়ে যেটা আমি পড়ে যেটা বুঝেছি যে উনি একটা জিনিসকে অনেক বেশি বর্ণনা করে 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 না, অসাধারণ কবি উনি, স্যালুট ওনাকে। তো কিন্তু করে 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 অনেক করেছে, যেটা মনোযোগ খুব কনসেন্ট্রেশন দিতে হয়, এটা পাঠকের জন্য একটু কষ্ট। এটা আমার ফিল হয়েছে। আমি কবিতা খুবই পছন্দ করি শহীদ কাদরীর, আবুল হাসান, আল মাহমুদ, হেলাল হাফিজ। এদের কবিতা আমাকে 40, 50, 60 দশকের কবি থেকে বেশি টানে, আমি রিলেট করতে পারি। আচ্ছা, আমার কাছে অনেক শহীদ কাদরী, আবুল হাসানকে তো আমার অসাধারণ মনে হয়। হেলাল হাফিজ তো একদম প্রেমের মানুষ। আল মাহমুদের সঙ্গে জীবনানন্দ দাশের একটা কোথায় জানি কানেক্টেড আছে শব্দগতভাবে। এনারা প্রত্যেকেই যে যার জায়গায় অসাধারণ অসাধারণ অসাধারণ। তো এই যে আপনি বলছিলেন ছোটবেলার কথাই আসলে শুনছিলাম, তো যখন বয়সন্ধিকাল হয়ে তারপর আরেকটা জায়গায় উন্নীত হওয়া, সেই সময়টা কিরকম ছিল? শরীর মন সব কিছু মিলিয়ে যে একটা নতুন অনুসন্ধান। হ্যাঁ, একটা তো পরিবর্তন আসে, শরীরের পরিবর্তন আসে, মনের পরিবর্তন আসে, চাহিদার পরিবর্তন আসে, ভেতরে এক ধরনের কামের ভাব তৈরি হয়। এটা একটা অবদমিত যৌবনের দেশে এটা একটা যন্ত্রণাই বলা যায়, যন্ত্রণাই, যে এটাকে ঠিক মেনটেনও করা যায় না, কিন্তু ঘটনাটা তো শরীরের মধ্যে ঘটতে থাকে। এটাকে আবার কন্ট্রোল করা, নানান ভয়, সমাজের ভয়, ধর্মের ভয়, সব ভয় তো প্রচণ্ড রকম কাজ করে। এর ভেতর দিয়ে যাওয়াটা আর কি এক ধরনের দুর্বিষহ একটা অবস্থা। তো সেখান থেকে এক ধরনের তো ডিফেন্সিভ মুড ছিলই আর কি। মানে বন্ধু বান্ধবের মধ্যে তৎকালীন যে নাগরিক সম্পর্ক বা নানান কিছু, সেটা কি শেয়ার করতেন নাকি নিজের মধ্যেই রাখতেন? খুব কম বন্ধুর সঙ্গে আমি শেয়ার করতাম। আমার 2-3 জন বন্ধু ছিল, কারণ সবার সঙ্গে শেয়ার করা যায় না। আমি ছোটোবেলায় বুঝতাম যে এটাকে খেলো বানায় ফেলে। যে 2-4 জন বন্ধু ছিল আমার খুব খুব ঘনিষ্ঠ বন্ধু, ওদের সঙ্গে শেয়ার করতাম। আস্তে আস্তে যখন আরেকটু বুঝলেন বা নিজের সাথে একটা বোঝাপড়া তৈরি হলো, তখন আপনার কাছে নারী এই ইমেজটা কি রূপ ধারণ করলো আসলে? আমি একটা জীবন যাপন করছি, তার একটা অদ্ভুত ঘটনা ঘটলো আমার লাইফে। ছোটোবেলায়, তখন স্কুলে ভর্তি নেই, আমার জীবনে বন্ধুর আগে প্রেমিকা। তাই? হ্যাঁ। ওকে। আমার সঙ্গে পারিবারিক বাইরে যার সঙ্গে আলাপ হলো, সমবয়সী, সে একটা মেয়ে ছিল এবং এক ধরনের প্রেমই ছিল সেটা, ওই শিশুর প্রেম যেটাকে বলে। তো বড় হতে হতে আমি বেশ প্রেমে পড়া শুরু করলাম এবং প্রেমও হতে লাগলো। নারীর প্রতি আমার, যেহেতু আমার মায়ের সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক, নারীর প্রতি একটা অটোমেটিক্যালি আমার একটা রেসপেক্ট, শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল। সেই জন্যই বোধ হয় যে নারীদের সাথে আমার চমৎকার এক ধরনের বন্ডিং তৈরি হওয়া শুরু হলো এবং প্রেম হওয়া শুরু হলো বলতে এই যে শুরু হলো, এটা চলতে থাকলো? এখনো বিদ্যমান।
আচ্ছা, বিদ্যমান তার মানে অসংখ্য। তো সেটা আপনি একটা গান করেছেন যে রুকজানা, যে গানটা, রুকজানা। সেটা কি সিম্বলিক নাকি সত্যি? নামটা কি সিম্বলিক কিনা? এ প্রশ্নের উত্তর সাজ্জাদ আমি দেব না। আচ্ছা, ওকে। আমি রোকজানা সম্পর্কে কোনো কথা বলতে চাই কিন্তু না। যে গল্প ওটা কানাডায় যে যার মতো করে ভেবে নেবে, যে আচ্ছা। যার মতো করে ভেবে নেবে। ওকে, কিন্তু গানটা যে যার উদ্দেশ্যে করা সে ধরতে পেরেছে, তার মানে কানেক্ট করতে এই পেরেছে কথাটা আমি বলবো। ওকে, তার মানে প্রেমটা এখনো জাগ্রত তার প্রতি, আমি ধরে নিলাম এটা। আমি আমার বইতে লিখেছি, আচ্ছা, বউ প্রাক্তন হয়, প্রেমিকা কখনো প্রাক্তন হয় না। ওকে। প্রেমিকা সবসময় ব্র্যান্ড নিউ, নতুন। আচ্ছা, একেবারে প্রতিটি প্রেমই প্রথম, তার মানে এরকম। আমার এই একটা অ্যালবাম আসতেছে, ট্রিপল অ্যালবাম, ওখানটায় গান আছে, প্রথম প্রেম দ্বিতীয় প্রেম বলে কোনো কথা নেই, প্রতিটি প্রেমই স্বয়ং সম্পূর্ণ। আচ্ছা, ওকে। তো আমরা আবার এর মধ্যে ঢুকবো। এখন আপনার গানের ইন্সপায়ারেশনে, যে গান গাইতে পারা, গান গাইতে চাওয়া, এই জায়গাটায় কি ছিল বা কে ছিল? আমাদের বাসায় গান শোনার খুব চমৎকার ব্যবস্থা ছিল, টার্ন টেবল, স্পুল, রেডিও, এবং গান, টেলিভিশন, সব কিছু মিলে গান শুরু হলো, গান। এবং সে সময় আমি প্রথম, আমার সবচেয়ে প্রিয় আর্টিস্ট চেবি চেকার। হ্যাঁ, বলছিলেন। হ্যাঁ, চেবি চেকার, রক অ্যান্ড রোল। তো ওইখান থেকে এক ধরনের ভাল লাগা শুরু হলো। তারপরে বাংলাদেশের উচ্চারণ ব্যান্ডটা আমাদের মহল্লারই ছিল, আজম ভাই পাশের পাড়ার কমলাপুর, নীলু ভাই আমাদের একদম নেইবার, পাশের, আমাদের একদম লাগানো, দোয়াল লাগানো। আচ্ছা, আচ্ছা। উচ্চারণের ফাউন্ডার মেম্বার। তো সব মিলে ঢিলে পরিবেশটা ওখানে তৈরি হলো। এবং আমাদের পাড়ায় একজন ছিলেন আলিমাম, তার ছেলে ছিলেন, এখনো আছেন, আমিন, এবং আমার ভাই ইকবাল, ওরা সবাই গিটার বাজাতো। আচ্ছা। তো ওই দেখেই হয়তো আমিও একটা গিটার কিনলাম, কষ্ট করে একটা গিটার কিনলাম, মানে নিজের টাকায়? নিজের টাকায়। এবং খুবই একটা আমার শুরু হলো। তখন খুব কঠিন অবস্থা ছিল, ইউটিউব ছিল না, তো বইটিও পাওয়া যেত না খুব একটা, খুব দেখে শিখতে হতো, গান গাইতে হতো। ওই গান গাইতে একটা সময় মনে হলো যে আমি আসলে গানে আসা, কিংবা গানে কিভাবে আসলাম, ঘটনাটা হয়ে যাওয়া, এটা হয়ে উঠছে আর কি। কিন্তু যদি বলি যে একটা তো নিজের বলয়ে একটা ইন্সপায়ারেশন থাকে, যে ওখানে গান শোনাচ্ছেন, তারা ভালো বলছে, এই জায়গাটা কি, এই পার্টটা কিরকম ছিল? আমি না কখনো কাউকে গান শোনাবার জন্য গান করিনি, যেটা হয়তো এখন আমার মধ্যে আছে। আমি 3টে অ্যালবাম করতেছি, কেউ শুনলো না শুনলো, এটা আমার না ধাতব্যের মধ্যে আসে না। এবং আমি খুব এই জন্য মানে খুব হ্যাপি মানুষ একটা, যে মানে গান আমাকে শুনছে না কেন, আমার যায় আসে না কোনো কিছু, কে শুনলো না, আমার কিছু যায় আসে না। শুনে ভালো বললে ভালো লাগে, এটুকুই। কেউ আমার গান হয়তো শুনে বললে আপনার গানটা শুনে ভালো লেগেছে, ভালো লাগে, অনেক ভালো লাগে। কিন্তু ওই যে না শুনলে যে মন খারাপ, ওই জিনিসটা আমার মধ্যে নাই। ইন্সপিরেশন বলতে একটা অ্যাটমসফিয়ার ছিল, উচ্চারণ ঘিরে টিরে সমস্ত কিছু। লাকি ভাই, হ্যাপি ভাই, ওদের গান আসতো, ওনার আমাদের মহল্লায় আসতেন, গভীরবাগে আসতেন। হ্যাঁ, আমাদের বাসায় ছিলেন চাষী নজরুল ইসলাম, পরিচালক। বাসায় বলতে? উনি আমাদের বাসায়, মানে আমাদের বাসায় এটা একটা ঘটনা আছে, বলি তাহলে বলি, শুনি। আমাদের 71 সালে একটা বেকারি ছিল, সোনার বাংলা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি। আচ্ছা।
তো আমাদের হেড আপনার ইয়ার নাম, হেড মিস্ত্রির নাম ছিল জব্বর ভাই, আমরা জব্বর ভাই বলতাম। জব্বর ভাই সে বাবাকে বলছে, বাবা স্যার পাকিস্তানি আর্মিরা তো সোনার বাংলা কি ধারায় খুঁজছে, মানে সোনার বাংলা কি ধারায়। তো রাতারাতি তন্দুরটা ভেঙে ফেলা হলো। ভেঙে ফেলে আমাদের পুকুর ছিল পিছনে, যে পুকুরে আমি সাঁতার শিখেছি, ওইখানে আমাদের সাইনবোর্ডটা ফেলে দেওয়া হলো এবং খুব কুইক, প্রায় 1 সপ্তাহের মধ্যে 4 রুমের বাড়ি করা হলো। উপরে টিন, নিচে ইয়া দিয়ে কোনো রকম একটা, মানে জাস্ট এখানটা মানুষ থাকে। ওই বাড়িতে আসলেন চাষী নজরুল ইসলাম, জ্যোৎস্না আপা। আচ্ছা। তখন মান্নি ছিল ওনাদের মেয়ে, মান্নি, ছোট্ট একদম ছোট্ট শিশু আসলেন থাকা। এবং ওইখান থেকে, ওই জায়গা থেকে ওরা 11 জন তৈরি। চাষিবাই যখন ওখানে অবস্থান করছেন, ওই বাসা থেকে ওরা 11 জন তৈরি হয়েছে। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র। তো ওই সময় সেই পুরান ঢাকা, গ্যান্ডারিয়া সব কিছু মিলিয়ে মহল্লার একটা আবহ ছিল, সেইটা কিরকম ছিল আসলে? আপনার দেখা কিছু ইমেজ যদি বলি। দারুণ, দুর্দান্ত। আমি কবিবাগের ছোট্ট একটা পাড়া, ফার্স্ট লেন, সেকেন্ড লেন, থার্ড লেন, আড়াই লেন, আমরা আড়াই লেন, ছোট্ট একটা পাড়া, ছোট্ট। তুমি কি বিশ্বাস করতে পারো, মানে সাজ্জাদ, মানে এটা কি সম্ভব? ওই পাড়া থেকে একটা ফুটবল টিম তৈরি হলো, যার কোচ ছিলেন গফুর বেলুজ, অসাধারণ কোচ। 1975 থার্ড ডিভিশনে আনবিটেন চ্যাম্পিয়ন, 76 আনবিটেন চ্যাম্পিয়ন সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনে আবহানী, বিরাট দল, বিরাট, সব ন্যাশনাল টিমের প্লেয়ার খেলছে আবহানীতে, সব ন্যাশনাল টিমের প্লেয়ার খেলছে। আমরা ব্রাদার্স ইউনিয়ন তাদেরকে 1-0 বলে হারিয়ে দিলাম। এবং খুব একটা কাকতালীয় ব্যাপার ছিল ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে। টুটু মামা নামে একজন ছিলেন স্ট্রাইকার, ওনাকে সবাই মামা বলতেন। ওনার মেয়েরা ওনাকে মামা বলে, ওনার 3 মেয়ে। আচ্ছা। টুটু মামার দুঃখ করে সবাই আমাকে মামা বলে। তো টুটু মামা থার্ড ডিভিশনের প্রথম গোলটা টুটু মামার, সেকেন্ড ডিভিশনের প্রথম গোলটা টুটু মামার, ফার্স্ট ডিভিশনের প্রথম গোলটা টুটু মামার। আবাহনীকে যে হারালো, নিজাম তখন গোলকিপার আবাহনীর, 1-0 গোলে আবাহনীকে হারিয়ে দিলাম আমরা প্রথম ম্যাচে। আগা খানের প্রথম গোল টুটু মামার। ওকে। ব্রাদার্স ইউনিয়ন ভারতে খেলতে গেল, প্রথম গোল টুটু মামার। ওরে বাবা। এবং একটা ছোট্ট পাড়া, সেখান থেকে আরেকটা ক্রিকেট টিম আছে, ক্রিকেট টিমটা অত ভালো ছিল না, কিন্তু তারপরে লড়াই করতো ক্রিকেট। আমি খুব ভালো ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতে পারতাম না। আচ্ছা। তো ক্রিকেট টিমটা ব্রাদার্স ইউনিয়ন ভালো ছিল না, কিন্তু টিকে থাকতো, থার্ড ডিভিশনে যুদ্ধ করে টিকে থাকতো। তো মহল্লা ভিত্তিক একটা দল ছিল আমাদের, এবং পাড়া, সবাইকে আমরা চিনতাম। যেমন পাড়ার যে কোনো মুরব্বী যে কোনো ছোটোর বেয়াদবি দেখলে শাসন করতে পারতো, এটা নিয়ে যে আবার ওই বাসার মুরব্বীরা গিয়ে ওনাকে কোনো এক্সকিউজ করতো না। এবং এত ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার আমরা বড় হয়েছি, চমৎকার, যেটা এখন আর নাই। আমি তো গৃহত্যাগী মানুষ, চলে এসেছি, চেনা যায় না কে কবিবাগে গেলে, ওই পাড়াটা নাই এই আর কি। কিন্তু ওই সময়টা মিস করি। হ্যাঁ, মানে গৃহত্যাগী বললেন, এটা কবে ডিটাচমেন্টটা শুরু হলো? তারিখটা আমার মনে আছে। তারিখ? হ্যাঁ। ওকে। তারিখটা মনে নাই, ইয়েটা মনে আছে, ইভেন্টটা মনে আছে। ওকে। 1986-এর ম্যারাডোনার আর্জেন্টিনা, আমি ব্রাজিলের সাপোর্টার, কিন্তু ম্যারাডোনা জিতেছিলাম, খুব খুশি হয়েছিলাম। আমি ম্যারাডোনার অনেক বড়, কিন্তু ব্রাজিল করি। আমি আসলে ল্যাটিন ফুটবলের সাপোর্টার। আচ্ছা, ওকে। আমি আর্জেন্টিনা হেটার না, একেবারেই না। এবার যে
আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, আমি সাপোর্ট করছি আচ্ছা, okay. ফাইনালে ওরা চ্যাম্পিয়ন হোক। আমি ল্যাটিনের সাপোর্টার। তো ওই দিন আসলে আমার শেষ পারিবারিকভাবে, মানসিকভাবে, পারিবারিকভাবে আমার শেষ অবস্থান। তারপরে আমি কারোর সঙ্গে কোনো ঝগড়া বিবাদ মনে হয়নি, মনে হয়েছে যে না, চলে যাই, আমার একা থাকা দরকার। মানে মা বাবা তখন ছিলেন, ভাই বোনও ছিলেন? তখন আমি একেবারেই গৃহত্যাগ করি না, আমি বাসায় যেতাম, থাকতাম, মার কথা মনে পড়ে চলে আসতাম, বাবার কথা মনে পড়ে চলে আসতাম, খেতাম। এবং আরেকটা বাসায় যাওয়ার আরেকটা বিষয় ছিল যে আমার মা খুব ভালো রাঁধতেন। আচ্ছা, খাওয়া একটা ম্যাটার ছিল। আমি খেতে যেতাম, মার হাতে রান্না খেতে যেতাম, কিন্তু অলরেডি একটু কিন্তু মানসিকভাবে আমি বিচ্ছিন্ন শুরু করছি তখন। আচ্ছা, মানে কোন জিনিসটা আপনাকে, নিশ্চয়ই একটা তো চিন্তা বা একটা তো ভিতরে একটা কিছু তো ছিল যেটা আপনাকে উদ্বুদ্ধ করলো যে ঘর ছেড়ে অন্য কোথাও, অন্য একটা নিজের মতো আমার মনে হয়েছে যে জীবন আমি যাপন করতে চাই পারিবারিকভাবে থেকে, আমাকে সবাইকে বিরক্তির একটা জায়গা তৈরি করার লাভ কি? আমার জীবনটা আমি একাই কাটাই। মানে এরকম ছিল কি অনেক রাতে ফেরা বা হ্যাঁ, একটু বোহেমিয়ান রাতে ফেরা, হঠাৎ করে ফেরা, মা জেগে থাকতেন, এটা একটা কারণ যে প্রতিদিন রাতে করে ফেরি, মা জেগে থাকে, এর থেকে বাসায় আসবে মানে নিজেকেই সরিয়ে নেয়। হ্যাঁ, নিজেকে সরিয়ে নেয়, মা আসলে ঘুমাক, দুশ্চিন্তা মুক্ত থাকে। কিন্তু এতে কি মা উল্টো, মানে মা তো আমার মা বাবা আমাকে কখনো এইসব বিষয় না করে নাই। ওই যে আমি যেতাম মাঝে মাঝে, হ্যাঁ, গিয়ে ওই মা বাবার সঙ্গে গল্প করতাম, করতাম। ঈদের দিন তো অবশ্যই সারাটা সকাল মায়ের সঙ্গে থাকতাম, বাবার সঙ্গে থাকতাম। তো সব মিলিয়ে আর কি এক ধরনের নিজেকে নিজে ভাবলাম যে না, আমি সরে যাই। প্রথম কোথায় বাসা নিলেন, মানে নিজের মতো করে? আমি প্রথম এসে সোভানবাগে একটা অফিসে থাকতাম। অফিসে এটা কি এরকম? অফিসে একটা ছিল, থাকার মতো জায়গা ছিল, ওখানে আমি থাকতাম। মানে বন্ধুস্থানীয় আচ্ছা, থাকতাম। খাওয়া দাওয়া বাইরেই? খাওয়া দাওয়া বাইরে, এবং দুপুরবেলাটা ওখানে রান্না হতো, দুপুরবেলায় তো ওখানে খেতাম। চাকরি করেননি আপনি কখন? আমি 3 মাস 19 দিন চাকরি করছি। 3 মাস 19 দিন? হ্যাঁ। এটা কখন? এইটা 2000 সালের একটু আগে। চাকরি করতে করতে আমি মনে হলো যে আমি কেন চাকরি করছি, কয়েকটা টাকার জন্য আমার জীবন দিয়ে দিচ্ছি কেন। কোথায় এটা, মানে কি ছিল? কম্পিউটার ফার্ম। আচ্ছা, ওকে। তারপরে আমি ছিলাম, তো ওইখানে আমি হঠাৎ আমার মনে হলো যে আমি খামাখাই সময়টা নষ্ট করছি। 3 মাস 19 দিনের মাথা আমার মনে হলো, আমি বললাম, কারোর সঙ্গে আমার ঝগড়াঝাটি কিছু হয়নি, বললাম যে আমি চাকরিটা করবো না, আমি আমার জীবনটাকে যাপন করতে চাই। চাকরি করলে এটা হয় না, অনেক দায়িত্ব পড়ে যায়, এবং একটা মানুষের থেকে টাকা নিব এবং দায়িত্বটা পালন করবো না, এটা তো একটা ধরনের অন্যায়। আমি পরে চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। মানে এই দায়িত্ব নেয়া থেকে নিজেকে বিরত রাখতে কি বিয়েটাও করলেন না? বিয়েটাও করলাম না। যে আমি একটা ঘটনা বলি। আমার খুবই রূপসী প্রেমিকা ছিলেন। এটা কত সালে? এইটা ধরো তোমার 90-এর আগে। একটু আগে। তো বেচারা এত সুন্দর মেয়ে, তো ঘরে রাখা তো সম্ভব না, প্রচুর বিয়ের প্রেশার। একটা সময় বিয়ে ঠিক হলো, তো শেষ আমরা একটা রেস্টুরেন্টে খেলাম। তো যখন চলে যাচ্ছে, মনটা তো খারাপ হয়। ব্যাক করে এসে বললো, শাহেদ, ইউ আর এ ওয়ান্ডারফুল বয়ফ্রেন্ড। তোমার সঙ্গে যতদিন আমি ছিলাম, হ্যাভেনলি একটা পরিবেশ ছিল, আমি তোমাকে জীবনে ভুলবো না। কিন্তু একটা কথা বলি, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক, পৃথিবীর ওয়ার্স্ট হাজব্যান্ড। তোমার সঙ্গে আমার বিয়ে হলে 7 দিন টিকতো না। আচ্ছা, বুঝতে পেরেছেন উনি? হ্যাঁ, এটা উনি বুঝতে পেরেছে।
আমি বললাম ঠিক বলছো, আমি নিজেও জানি যে দায়িত্ব আমি ভয় পাই থেকে বেশি বলা উচিত আমার, আমি আসলে নিতে চাই না। মানে আচ্ছা, একজন মানুষের দায়িত্ব একজন মানুষ কিভাবে নেয়, হাউ কাম? কিন্তু বিয়ে করলে কি দায়িত্ব নেওয়া কি মনে হয় আপনার? আমি যেই সময়টা বড় হয়েছি, যে সময়টা আমি শৈশব একটার পর একটা বিয়ে দেখছি দায়িত্বই নাই আসলে। আমি ঠিক বর্তমানের জিনিসটা আমার আমার সঙ্গে যায় না, আমি সেই পুরনো একটু জায়গা থেকে আসি আর কি। মানে ধরেন এমন কোনো প্রেমিকা জোটের নাই যে যে আপনাকে আমাকে আপনার দায়িত্ব নিবে? হ্যাঁ, এটা যে নিশ্চয়ই জুটছে নিতেও চাইছে। আচ্ছা, তখন কি বললেন? তখন আমার মনে হয়েছে যে আমি কেন একজনের বোঝা হব। ও আবার উল্টা একটা ভাবছি তখন। আচ্ছা, ওকে। সেটা কত সালের দিকে? এই 2000 পরে। আচ্ছা, ওকে। তখন তার প্রতিক্রিয়া কি? তখন আর প্রতিক্রিয়া মানে দায়িত্ব নিবা না বুঝা নারীর এক ধরনের আত্মগরিমা থাকে। আচ্ছা, মানে এটা মোটামুটি আপনি এভারেজ প্রত্যেক নারীর একটা আত্মগরিমা থাকে। মানে নারী আসলে খুব স্ট্রং, পুরুষের থেকে অনেক স্ট্রং মানসিকভাবে। একটা বাচ্চাকে তুমি কতক্ষণ করে রাখতে পারবা? এক্স্যাক্টলি। একটা মা সারাদিন বাচ্চা করে এই কাজ করতে পারে। নারী অনেক স্ট্রং। তো আত্মগরিমা হচ্ছে যে সে পুরুষের কাছে কখনো ছোট হবে না। এটা ভালো, এটা পজিটিভ, নারীর জন্য ভয়ঙ্কর পজিটিভ। এটা ভয়ঙ্কর বলার শব্দটা বোধহয় ভুল বললাম, সুন্দর পজিটিভ। আচ্ছা, সুন্দর পজিটিভ, এবং এটা আমি পছন্দ করি যে এই আত্মগরিমাটা নারীকে নারী হিসাবে পুরুষের কাছে প্রতিষ্ঠা করেছে। এই যে নারী নিয়ে এত কিছু গল্প, ইনার স্টোরিটা হচ্ছে ওর নারীর ওই মর্যাদাবোধ, নারীর মর্যাদাবোধ। নারী বলে না পুরুষ নারী সমান চাই, আমার কাছে হাসি লাগে। নারী পুরুষের থেকে আগে আছে, অনেক স্ট্রং। আচ্ছা, সে সন্তান দেয় ভাই, ট্রু। বাস, আর তো কিছু লাগে না, আর কিচ্ছু লাগে না। সে ওই জায়গায় তো চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপ তো সে নিয়ে নিছে এই জায়গাতে। সে পুরুষদের সে ক্ষমতা নাই, সমমর্যাদা কি পুরুষের থেকে সে যাবে? সে তো আগে আছে। তো নিজের দায়িত্ব নেওয়াটা কখনো পেইনফুল লাগে না যে একা একটা ঘরে আছি? হ্যাঁ, ভয়ঙ্কর মজার না? মজার। মানে আমি তো রান্না করতে পারি এখনো এসে এটাই মনে হয়? হ্যাঁ, আমি এখনো মনে হয় যে এখনো কথাটা আমি একটু বললাম অন্যরকম ভাবে, মানে এখন এটাই মনে হয়। হ্যাঁ। একাকিত্বের ইয়েটা কি, আনন্দটা কি? মানে খাওয়া দাওয়া, আপনি বললেন যে মায়ের কাছে তো খেতে যেতে। আমি নিজে রাঁধতে পারি, মানে মা চলে যাওয়ার পরে ওকে, আমি ভাবলাম যে আর তো রান্নার মানুষ নাই, আমাকে রাঁধতে হবে। তো রাঁধি, আমি খাই, আমি খেতাম, এখন পারি না অসুস্থতার কারণে। তো সব মিলিয়ে আর কি একাকিত্বের একটা মজা আছে। মানে কোনটা স্পেসিফিক যদি বলি যে এই মোমেন্টটা আপনার? স্বাধীনতা। আচ্ছা, ওকে। ফ্রিডম, ইনসাইড ফ্রিডম, আউটসাইড ফ্রিডম। এইটার জন্যই তো সব কিছু ছেড়ে দেওয়া। স্যাক্রিফাইস। এটা স্যাক্রিফাইস না, এটা আপনার মতো করে বাঁচা। আমার মতো করে বাঁচা। ওকে, আমার মতো করে বাঁচা, স্বাধীনতা। ওকে, কিন্তু আপনি গানে তো খুব আক্ষেপ করছেন যে সুন্দরী তুই জলদি আয়। হ্যাঁ, এই মাঝে মাঝে মানে এটা কি রোমান্টিসিজম? গানের না, এটা রোমান্টিসিজম না, এটা একদম খিদা থেকে গানটা লেখা। একদমই না। কি ঘটনা? ঘটনা হচ্ছে আমি রান্না করে খাই, ভাত রাঁধতে দিছি, হঠাৎ করে দেখি ভুলে গেছি আমি গান লিখতেছিলাম। আচ্ছা, তার মানে হ্যাঁ, দেখি পোড়া গন্ধ, দৌড়ায় গিয়ে দেখি রান্না করে ভাত পুড়ে গেছে। আর পেটে খিদা? পেটে প্রচণ্ড খিদা। আমি জানি না সাজ্জাদ তুমি কখনো, একটাই হাঁড়ি আমার ভাত রান্নার, ডাল হয়ে গেছে, তরকারি আছে, না বুঝতে পারছি। পোড়া হাঁড়ি ছাপ করছো কখনো ভাই? ওফ, মানে বিশ্রী একটা ব্যাপার। ছাপ টাপ করে আবার ভাত দিছি, দিয়ে আমি আবার মার গালতে দিছি,
আইসা দেখি হাড়ি হালকা, কী ব্যাপার, সব ভাত পড়ে গেছে। বাসায় বিস্কুট টিস্কুট চানাচুর মানাচুর তো অনেক কিছু থাকে, খুঁজতেছি কিচ্ছু নাই, চাল খাচ্ছি, চাল, খিদা, আবার ভাত রান্না করতে দিছি। 24 মিনিটে আমি যে ভাতটা রাঁধি 24 মিনিট লাগে ভাতটা হতে। আমি একটু ফাটা ভাত খাই, মানে 24 থেকে 28-29 মিনিট যদি আমি জালটা ফুল দিই ভাতটা একটু ফেটে যায়, একটু নরম হয়, ওই ভাতটা খেতে আমার ভাল লাগে। তো ওই 29 মিনিট আমি কী করবো, তখনই আমি গানটা দেখি, সুন্দরীতি জলদি আয় পাক করে দেখি দায় পরাণ যায়। তো অসুখ হলে কেমন লাগে একা একা, এই অসুস্থ হলে? একটা জায়গায় অসহায়। হ্যাঁ, তখন কি মনে হয় একটা বউ থাকলে বা একটা সঙ্গী থাকলে? না, আচ্ছা, আমি এখন একটা অসুস্থতাদের মধ্যে দিয়ে যাচ্ছি, ভয়ঙ্কর একটা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি আমি। আমাকে অনেকজনই প্রশ্ন করছে, আমি মনে মনে ফিল করি যে না, ভালোই হয়েছে বিয়ে করে নেই। একজন মানুষকে কষ্ট দিতাম, খামাকাই কষ্ট দিতাম, খামাকাই। আমার মতো একটা মূল্যহীন মানুষ। মূল্যহীন? মূল্যহীন মানে কেন এটা মনে হয়? মানে এটা কি অভিমান? এটা সত্য তো, কি আছে আমার, কিছুই তো নাই। কিন্তু একটা সেলফ রেসপেক্ট বলে একটা ব্যাপার সেলফ আছে। রেসপেক্ট, আমি একটা স্বাধীন মানুষ, ওকে, এইটুকু আমার রেসপেক্ট নিজের প্রতি। কিন্তু মূল্যহীন কথাটা মনে হয় কোথাও যেন নিভৃতে কোনো এক কোণে অভিমান আছে। এটা কি আছে? মানে যদি আমি সত্যি করে বলতে হয় সততার সাথে, সেটা আছে কিনা? আমি ফিল করি আমি আমি তেমন কোনো কাজের মানুষ না, এটা আমি ফিল করি। এটা আমি মানে কোনো একটা পয়েন্টে কি আনফিট মনে হয় এই সমাজ আনফিট মনে রাষ্ট্র, হয় না, কিন্তু মানে রাষ্ট্র সমাজ ব্যবস্থার নিরিখে নিজেকে, সেটা বলছি। আমাদের সমাজ তো তৈরি করে কিছু অথর্ব মানুষ, সমাজ তৈরি করে কিছু মেধাহীন মানুষ, সমাজ তৈরি করে কিছু হতাশ মানুষ, সমাজ তৈরি করে কিছু অশিক্ষিত মানুষ। অশিক্ষিত মতো আমি একাডেমিক না, বুঝেছি আমি। একাডেমিক লোকজন প্রচণ্ড অশিক্ষিত হয়, খুব বড় বড় ডিগ্রি কিন্তু প্রচণ্ড অশিক্ষিত। এইসব লোক সমাজ তৈরি করে, সমাজ তৈরি করে ওরা নিজেরা যা পারে না অন্যকে তা করতে দেয় না, একদম আটকে দেয়। সমাজ খুব একটা ভালো জিনিস না। আমি যে বললাম না, ছোটোবেলা মহল্লা একসঙ্গে থাকতাম, বড় হতাম একসঙ্গে, একটা ছোট্ট একটা মহল্লার একটা কালচার ছিল। ওই সময় এই সমাজের এই কুৎসিত জিনিসগুলো আমার চোখে পড়েনি। সমাজ তোমাকে শুধু আটকাবে, এটা করো না, 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 এটা করো, এটা করো, এটা করো। আরে বাবা, তুমি কে ভাই? হু দ্য হেল ইউ আর? তুমি কি আমার জীবনকে ডিটেক্ট করার? তুমি কেঠা? আমি তো রাগা মানুষ। তুমি কেঠা ভাই আমারে বুঝাই দিবা, এটা বুং বুং বুংচুং বুঝাই দিবা, দঞ্চা বানাই দিবা আমারে? তুমি কেঠা ভাই? সোসাইটি হচ্ছে তাতা। সোসাইটিকে আমি কখনো মূল্য দিই না, কখনোই মূল্য দিই না। সোসাইটি একটা অথর্ব জিনিস, অথর্ব। সে গম্ভীর, তার ভুরুর এখানে একটা দেখবা বিরক্তির ভাব থাকে, ভ্রুকুঞ্চন। হ্যাঁ হ্যাঁ, সে জীবনকে কাট করে দেয়। তুমি খুব ফুর্তিতেছো, কিরে এত ফুর্তি করতেছোস কি লেগা, কি হয়েছে তোর এত হাসস কে লেগা? বুঝবি বুঝবি, কি বুঝবো, কেন বুঝবো, কিসের জন্য বুঝবো, কোনো ইয়া নাই, কোনো গল্প নাই। সমাজ, এই সামাজিক প্রথার জন্য ঘুষ, সামাজিক প্রথার জন্য মিথ্যা কথা, সামাজিক একটা ঘুষখোর লোকের কি সম্মান আমাদের সোসাইটিতে? একটা মিথ্যাবাদী, আমাদের পুরো রাজনীতি তো মিথ্যা কথার উপরে নির্ভর করছে। ডিসগাইজ, কেউ কোনো ক্যারেক্টার বলতেছে না যে আমি ভাই আমি এইটা বলে না। যে যত গল্প বানায় বলতে পারে, রূপকথার গল্প, মিথ তৈরি করতেছে। তো এটাকে মানার কি আছে বলো? এটাকে মানার কি আছে? মিথ্যা দিয়ে ভরা, অসততা দিয়ে ভরা একটা চাকরি, ঘুষ, টাকা, দামি একটা গাড়ি,
একটা ভালো জায়গায় ফ্ল্যাট, অদ্ভুত। এগুলি নাকি জীবনের মানে। আরেকটা শব্দ এখন খুব শোনা যায়। আমি একটু ছোট্ট কথা বলি, এগুলো নাকি জীবনের মানে। আমার অনেক কোটিপতি, অনেক কোটি কোটি কোটিপতি ফ্রেন্ড আছে, তারা শেখ সাহেদ হইতে চায়, বিশ্বাস করে সাজ্জাদ, শেখ সাহেদ হইতে চায়, শেখ শাহেদ আলী হইতে চায়। এটা হঠাৎ করে আমি একটু নিজেকে ডিফেন্স করছি এখন। না না, কোনো অসুবিধা নেই। এই জীবন $1 ট্রিলিয়ন থেকে বেশি জীবন যাপন করছি আমি। একটা লোক $1 ট্রিলিয়ন উদযাপন করে সে এই জীবন যাপন করতে পারবে না। আমি যে জীবন যাপন করছি, একজন আমি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, বিধাতার কাছে অনেক প্রার্থনারত যে ঠিক আছে, আমি মরে গেলে এখন কোনো আফসোস নাই। একটাই আফসোস, আমার অ্যালবামগুলো বের হয়নি এখনো। তো এই যে অ্যালবামের কথা বললেন, গানের প্রসঙ্গেই আসি। যে গানে আমি শুরুতে যেটা বলছিলাম যে আপনার গানের মধ্যে যে গানেরও তো কিছু ব্যাকরণ, লেখার কিছু ব্যাকরণ আমরা দেখি থাকে, সেটা সব ভাষাতেই। সেটাকেও ওই যে আপনি বললেন যে একটা নিজের মতো করে, সেখানেও আপনার একটা এটা অধ্যত্ত কিনা আমি জানি না, যে নিজের মতো করে করলাম, এখন যে খুশি, যেটা আপনি বললেন যে শুনলে শুনুক না, এখানে এটাকে, তার মানে এটাকে আপনি সারভাইভ করার কোনো টুল হিসেবে কখনো ভাবেন নাই গানটাকেও? গান জীবনের বাঁচার জন্য টাকা দরকার, বাড়ি ভাড়া দিতে হয়, খেতে হয়, চলতে হয়, কাপড় চোপড় পরতে হয়, টাকা দরকার। গানটা আমাকে প্রচুর টাকা দিছে, গান আমাকে ফিরায় নাই। আমি গানকে ভালোবাসি, গানও আমাকে ভালোবাসে। গানটাই আসলে আমি, গান আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি যে জীবনযাপন করতে চাই, গান আমাকে সেই টাকাটা জোগাড় করে দিছে। ধরো আমি রেডিওতে আর্জিং করছি বিকজ অফ আমার গান। তোমার সঙ্গে আমার বাংলা ভিশনে আলাপ, রাত বিরাত করছি, তারপরে সকালবেলা রৌদ্র করছি, অনেকগুলো রেডিওতে কাজ করছি, প্রচুর টাকা পাইছি। প্রচুর মানে কি, ওই অর্থে তো, যে অর্থে মানুষ বড়লোক হওয়ার স্বপ্ন দেখে, ওই টাকা তো আমি চাই নাই কখনো। আমি চলার মতো টাকা চাইছি, এই টাকাটা আমি পাইছি। গান আমাকে টাকাটা দিছে, গান আমাকে বিমুখ করে নাই। কেউ শুনলো কি শুনলো না সেটা থেকে বড় কথা, আমি ফিল করি গানের একটা লাইফ আছে, গানের একটা জীবন আছে, গান একটা নিজস্ব ধারা আছে। যেমন নদী, নদীর কিন্তু প্রাণ আছে, পুকুরের প্রাণ আছে, পুকুরের প্রাণ আছে, নদীর প্রাণ আছে। নদী কথা বলে, কথা বলতে যে জানে তার সঙ্গে কথা বলে। সিদ্ধার্থ নামে একটা বই আছে, ওখানে মাঝিটা শেষ পর্যন্ত নদীর সাথে কথা বলে, কানেক্টেড বলে। এটা মানুষ হাঁটবে, এটা কি বলে, কিন্তু ব্যাপারটা সত্য, ব্যাপারটা সত্য। গাছ কথা বলে, কুকুর বিড়াল বোঝে সব, ঘোড়া ছাগল বানর সমস্ত প্রাণীরা বোঝে। আমরা মানুষ নিজেদেরকে অতি বুদ্ধিমান বলে কোনো গর্ব করি, যে অত বুদ্ধিমান প্রাণী আমরা না। বুদ্ধিমান হলে পৃথিবীটাকে ধ্বংস করতাম না। আরেকটা যে আমি সেদিন এক জায়গায় বললাম, এখনো যায়নি ব্যাপারটা, আমরা কত গর্ধব দেখো। কোনো একটা লোককে দেখলাম এটা নিয়ে প্রতিবাদ করতে, টেলিভিশন, হাসির নাটক চলছে, হো হো করে আমরা হাসছি, নিচ দিয়ে চলছে, অগ্নিদগ্ধ হয়ে 40 জন শিশু নিহত, প্লেন পড়িয়া স্কুলের এতজন শিশু নিহত, আমরা দেখছি, হা 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 করে হাসছি। আমরা জম্বি হয়ে যাচ্ছি ভাই, জম্বি জম্বি। টিআরপির জন্য পাগল হয়ে গেছে, 3টা করে স্টেপ থাকে খবরের, আর মাঝখানে ইয়া চলে। মৃত্যু সংবাদের সঙ্গে যারা বড় বড় মানুষ মারা যায়, টিআরপির সঙ্গে হাই থাকে, বিজ্ঞাপন দেয়, হাসির বিজ্ঞাপন, মজার বিজ্ঞাপন, মৃত্যু সংবাদ, বিজ্ঞাপন একসাথে যাচ্ছে। পুরা নেশনকে জম্বি বানায় ফেলাইছে।
কোনো সরকারের উদ্যোগ নেই, সবাই নাকি মহা শিক্ষিত। আরে কিসের শিক্ষিত ভাই? আমার মতো একটা মূর্খ, আমার মতো একটা ফালতু একটা ধৈঞ্চা যদি বুঝতে পারে, তোরা বুঝতে পারিস না? জম্বি মানায় ফেলাইতে সবাইকে। আর টিভির বিরুদ্ধে কেউ কিছু বলবে না, কারণ সবাই টিভিতে চেহারা দেখাতে চায়। পত্রিকার বিরুদ্ধে অদ্ভুত লাগে কিছু কিছু পেশার লোকদেরকে যে সম্মান দিয়ে কথা বলে, ভিতর থেকে সম্মান আসে নাকি মানুষের ওই পেশার প্রতি? সব ভয়, সব ধান্দাবাজি। তো শাহেদ ভাই, যেটা বলছিলাম যে আপনার গায়কী, আপনার লিরিক, স্পেশালি লিরিকে আপনি ওই যে ওই কী রকম ফর্ম, কারা কি করে সেরকম না ভেবে এইটা কি করে করলেন? এটা না, ওই যে আমি বললাম না, আমি স্বাধীনতাটা খুব উপভোগ করতে চাই। গানটাও তো আমি, আসলে ওটা আমারই জীবনের প্রতিবিম্ব। তো সুতরাং ওখানেও তো আমি অন্য কিভাবে লিখলো, ছন্দ মিলন, অন্তমিল, তারপরে অমুক তমুক আগডুম বাগডুম, কে কী বলবে, পাছের লোকে কিছু বলে, সব মিলিয়ে আমি তোয়াক্কা করিনি, এখনও তোয়াক্কা হয়তো করি না, হয়তো না, আসলে আমি করি না। তো আপনার ওই যে প্রকাশের ক্ষেত্রে যদি বলি, প্রথম অ্যালবামটা কি করে হলো? আচ্ছা, প্রথম অ্যালবামটা কীভাবে হলো, এটা খুব ইন্টারেস্টিং। আমি গান করি, গিটার বাজাই, এবং তখন থেকে আমরা আমাদের মৌলিক গান করি স্টেজে। দারুণ একটা ব্যাপার কিন্তু। আচ্ছা। তখন থেকে আমার নিজের গান আমি স্টেজে করি এবং ডাকও পাই। তখন প্রচুর কনসার্ট হতো, প্রচুর। বিশেষ করে সমস্ত কলেজগুলোতে 2টা শো হতো, মানে 2 পার্টি 2টা শো করতো। ইনগ্রেশন, নতুন নবীনবরণ, প্রচুর বাজালাম। তো আমার এক বন্ধু, ও জাপান থেকে আসলো, সাইদ নাম, ও একটা সিডির দোকান দিল এলিফ্যান্ট রোডে। তো ওখানে আমার খুব ক্লোজ ফ্রেন্ড সাইদ, খুবই ক্লোজ ফ্রেন্ড। তো সাইদের ওখানে গেলাম, ওইখানে মাসুদ নামে এক ছেলে আমাদের গান টান শুনে আমাকে বললো যে, ওই দিনই প্রথম পরিচয়, বাইকে ওঠেন, বাইকে মাসুদ তখন মগবাজার থাকে, ওর ব্যবসা ছিল। ও যে সারগামের সঙ্গে জড়িত আমি জানতাম না। সারগামে নিয়ে গেল মাসুদ আমাকে, ওখানে বাদল ভাইয়ের সঙ্গে আলাপ টালাপ হলো। তারপরে মিন্টু ভাইয়ের একটা এলভিস স্টুডিওতে একটা 4 ট্র্যাকের রেকর্ডেড ছিল, ওখানে গান করলাম। আলাউদ্দিন ভাই ছিলেন সেই দিন, মনে আছে আমার, আলাউদ্দিন আলী উনি ছিলেন। সব মিলে তারপরে ওখান থেকে প্রথম অ্যালবামটা বের হলো আর কি, খুব অল্প করে বললে। আচ্ছা, মানে তখন যে গানগুলি আপনি স্টেজে করতেন ওইগুলি আপনি রেকর্ড করতেন? হ্যাঁ, ওগুলো রেকর্ড করা খুব সহজ ছিল, কারণ গানগুলো এতবার আমরা করেছি যে গানগুলো ধরলেই, মানে তখন আর নতুন করে বাচ্চু ভাই আসলেন, ফান্টি আসলো, আমি বাচ্চু ভাই ফান্টি 3 জন মিলে করলাম। তখন এটা একটা ঝাটকা ছিল আসলে মিউজিক ইন্ডাস্ট্রিতে, একটা অ্যাকোস্টিক গিটার দিয়ে একজন গান করছে। আচ্ছা, সেলফ টাইটেল শাহেদ, বাচ্চু ভাই বাজিয়েছেন। বাচ্চু ভাই কি লিড বাজালেন? লিড বাজালেন, রিদম বাজিয়েছে, আচ্ছা, বেসটা বাচ্চু ভাই বাজিয়ে দিয়েছে, বেসটা বাচ্চু ভাই বাজিয়েছে, আলাদা বেসিস ছিল না। তো ফান্টি ছিল ড্রামস, খুব ছোট্ট একটা সেটআপের মধ্যে। সারগাম থেকে বেরোলো? সারগাম থেকে বেরোলো। আচ্ছা। এবং সারগাম থেকে অ্যালবাম বেরোলো তখন প্রেস্টিজিয়াস একটা ব্যাপার। আমি এগুলো তো বুঝিনি আসলে তখন, এখন যেমন ফিল করি বুঝিনি যেটা খুব প্রেস্টিজিয়াস ব্যাপার ঘুরতে যাচ্ছে, এফোর্টলেস ভাবে বেরিয়ে গেছে আর কি। তো এই যে সেই 90-এর দশক থেকে যদি বলি মিউজিকের জার্নি, তার মানে গানটা আপনার সাথে থেকে গেল ফাইনালি? গানের আমি তো আলাদা না ভাই। আচ্ছা, আমরা যে কার সঙ্গে কে থাকলাম এটাই জানি না আসলে, ওকে। কার সঙ্গে কে থাকলাম। মানে গান, মানে প্রেমিকার সাথে তো প্রচুর ঝগড়া হয়েছে নিশ্চয়ই? ঝগড়া, হ্যাঁ তা তো হবে, টুকটাক তো লাগেই। কিন্তু গানের সাথে ঝগড়া হয় নাই কখনো? মাথা খারাপ। ওই যে বললাম প্রেমিকা প্রাক্তন হয় না। আচ্ছা, ঝগড়া ওইভাবে হয় নাই। আমি প্রেমিক হিসেবে তো ভালোই। ও তার মানে বেশ, মানে আপনার বোঝা যাচ্ছে যে রেপুটেশন আপনি যেটা পেয়েছেন সেটা বেশ পজিটিভ। পজিটিভ 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 পজিটিভ। তার মানে যারা, এমন কখনো হয় নাই যে বিয়ে না করলে সুইসাইড করে ফেলবো, এরকম হয় নাই?
আমি তো প্রথমেই বলতাম, দেখো ভাই, ও আচ্ছা, শর্ত, এটা শর্ত প্রযোজ্য। হ্যাঁ সত্য প্রযোজ্য, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমি বিয়ের অনুপযুক্ত একটা পাত্র, আচ্ছা সুতরাং প্রেম করো, কোনো সমস্যা নাই, কিন্তু বিবাহ করিবার জন্য আমার আচ্ছা, আপনি পরকীয়ায় বিশ্বাস করেন? পরকীয়া হতে পারে মানুষের জীবনে, কিন্তু ব্যাপারটা না কোথায় যেন একটু মানে অস্বস্তিকর। আচ্ছা, ওকে। পরকীয়াটা খুব একটা আরামদায়ক না, অস্বস্তিকর। মানে অভিজ্ঞতা থেকেই সেটা? অভিজ্ঞতা থেকে আমি পরকীয়ার প্রতি না খুব একটা আসক্ত না। পরকীয়ার মজা আছে এক ধরনের, চিন্তাহীন, দায়িত্বহীন, কিন্তু মানে কোনো মানসিক অ্যাটাচমেন্টটা থাকে না। মানে মনে হয় একটা প্রেমের যে মজাটা ওইটা থাকে না, ইন্টেন্স জায়গাটা নাই। দুই পক্ষের মধ্যে থাকে না, খুব শারীরিক। পরকীয়াটা ভয়ঙ্কর শারীরিক সম্পর্ক, এটার মধ্যে প্রেমের সম্পর্কটা খুব গৌণ, মুখ্য হচ্ছে শারীরিক। তো ওই জন্য একটা পরকীয়া প্রেম করার কোনো দরকার নেই। শারীরিক চাহিদা মেটাবার জন্য অন্যান্য অনেক পদ্ধতি আছে, ওইটার জন্য পরকীয়া করে। তো আপনি আবার গানে বলছেন যে আমার একটা বউ দরকার, এরকম ফর্সা চিকন কোমর। মানে আপনার গানের মধ্যে প্রেমের চেয়ে কি কামটা একটু বেশি কাম তো জাগ্রত? থাকবেই, কাম তো থাকবে, শরীর মানেই কাম, শরীর মানেই তো কাম, কাম থেকে তো সমস্ত কিছু তৈরি। কামের জন্যই তো স্বর্গ থেকে এই নরকে আমাদের আসা, স্বর্গ থেকে নরকে আসা। কামই তো ঘটনা ঘটাই দিল, মানে কামকে অস্বীকার করে কিভাবে? কামের জন্যই তো শাস্তি, কামই তো শয়তান মানুষকে দিল যে কাম, বেটা তুই কামে আসক্ত হ। এখন এই খেলায় আমি তো একটা পুতলা, আর তো কিছু না, কামের খেলা আমি তো পুতলা। তো আপনি যতই তুমি লুকাও, সোসাইটি যতই লুকাক, কামকে কেউ অস্বীকার করতে পারে না। কাম তো থাকবেই, গানে কাম থাকবে না, থাকবে না। সেটাই তো। আপনি প্রথম অ্যালবামের কথা বলছিলেন, সেটা হচ্ছে যে বাচ্চু ভাই বাজিয়েছিল, তো আরেকজন শেষ অ্যালবামে এসে। এবং ওইখানে একটা খুব অসাধারণ ঘটনা আছে, আমার প্রথম অ্যালবামের শেষ গানটা, ওই গানটা বাচ্চু ভাই এবং নিলয়দা একসঙ্গে বাজিয়েছে। ও, একই গানে? একই গানে একসঙ্গে দুজনই সাদা ফেন্ডার গিটার বাজিয়েছিল। বাহ, এটা কোন স্টুডিওতে রেকর্ডিং? সারগাম স্টুডিওতে রেকর্ডিং হয়েছিল। তো এই যে গিটারিস্ট সেই জায়গা থেকে বাচ্চু ভাই থেকে পান্ডু ভাই পর্যন্ত চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাস্ট যে আপনার মানে যে অ্যালবাম বেরোবে, সেটা পান্ডু ভাইকে নিয়ে আপনার একটা আমার সাথে কথা বলছিলেন। তো পান্ডু ভাই সম্পর্কে একটু জানতে চাই, এবং আপনাদের দুজনের যে সখ্য। পান্ডুবার সাথে আমি একটু ব্রিটিশ বিরোধী, যেহেতু আমার বাবারা ব্রিটিশ বিরোধী ছিলেন, আমি প্রচণ্ড রকম সাদা চামড়া বিরোধী, কারণ আমি এটা বিশ্বাস করি ইউরোপিয়ানরা সমস্ত পৃথিবীকে গ্রাস করেছে, সমস্ত ধ্বংস। সেটা অন্য পলিটিক্যাল আলাপ, অন্যদিন কোনো আলাপ হলে এটা আমরা আলাপ করব। তো পান্ডুবার সঙ্গে আমি তখন রেডিও এবিসিতে ক্যাফে লাইভ নামে একটা অনুষ্ঠানে অ্যাঙ্করিং করতাম, এবং পান্ডুবার সঙ্গে আমার ভয়ঙ্কর রকমের ঝগড়া দিয়ে সম্পর্ক শুরু হলো। আচ্ছা, মানে উনিও ঘাটতার, আমিও এমনি, আমার সাদা চামড়ার প্রতি আমার একটু ইয়ে আছে, একটু জিদ আছে। কিন্তু ক্রমে 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 করে ছোটো জন আগাতে থাকলো, ওনাকে আমার ভালো লাগা শুরু হলো। এবং সামহাও আমরা যখন ব্রেকে খেতে বসলাম রাত্রেবেলায়, কাচ্চি মাছি আনা হলো, ওই সময় হাসি ঠাট্টা করে হলো। তো পান্ডু ভাই তখন আমাকে যাত্রাতে যেতে বলে, যাত্রা বিরতি। আমি গেলাম, তো সে সময় ঢুকতে টিকিট লাগে। তা আমি পকেট থেকে টাকা বার করছি, পান্ডু ভাই দৌড়া এসে, এই ছাড়ো, ওনাকে ছাড়ো। পান্ডু ভাইরা অ্যারেঞ্জ করতো। আস্তে আস্তে আমার পান্ডু ভাইয়ের প্রতি, এবং পরবর্তীতে যা হলো মিরাকল। পান্ডু ভাই নাও ইজ মাই সোল ব্রাদার, আমার সোল ব্রাদার, আমি ফিল করি সেই অর্থে। আমি শুধু একটা ঘটনা বলি ভাই। হ্যাঁ।
পাণ্ডু ভাই আমি অসুস্থ, আমাকে নিয়ে বাইরে গেলেন চিকিৎসা করার জন্য। আমি বমি করছি রাত্রেবেলায়, পাণ্ডু ভাই বমি আমার পাত্রটা ধরে আছে, মাথা হাত বুলিয়ে দিচ্ছে। একটা ঘটনা বললাম শুধু আমি, এরকম অজস্র ঘটনা আছে। এবং তিনি সারা রাত জেগে থাকলেন, চুপ করে আপনি ঘুমান। আমার একটু ঘুম ভাঙলে দেখি পাণ্ডু ভাই চুপ করে বসে আছে। মানে ইটস লাইক মাই ব্রাদার, আপন ভাই। এবং আমি ছোটোবেলা থেকে চেষ্টা করেছি বাংলা স্টাইলে গিটার বাজাতে, গিটারের মধ্যে বাংলাটা না, বাংলা বাংলা বাংলা। সাজ্জাদ, আমাকে কেউ বাজাতে দেয়নি ভাই, কেউ বাজাতে দেয়নি আমাকে কেউই বাজাতে দেয়নি। বিশ্বাস করো, প্র্যাকটিস আমার সাউন্ড মিট করে রাখতাম। আচ্ছা আচ্ছা, আপনি বাজান না, আমরা বাজাইতেছি। হি ইজ দ্য ফার্স্ট পার্সন, পাণ্ডু ভাই। আমরা যখন বাজালাম, ইউ প্লে ইউর মিউজিক, পাণ্ডু ভাই আমাকে বললেন। এবং আমার এই 24টা গান, আমরা 12 বছর ধরে কাজ করছি। অ্যালবামটা হয়তো ঈদের পরে রিলিজ হবে। আমি জানি না, মানে ঈশ্বর একজন কাউকে পাঠিয়েছে আমার কাছে যে কাজ করা একসাথে, মিউজিকতে টেনে এনেছে আমাদেরকে। এবং পাণ্ডু ভাই গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার গিটারিস্ট, মানে ফালতু গিটারিস্ট না, কিন্তু সে গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার গিটারিস্ট। সুতরাং পাণ্ডু ভাই অ্যালবামটা এই আমার অ্যালবামের নাম হচ্ছে মালেকা, রুকজানা এবং শাহেদ। মালেকা আমার মায়ের নাম, রুকজানা একটা ক্যারেক্টার, শাহেদ আমি। দিস ইজ নট অনলি মাই অ্যালবাম, এটা পাণ্ডু শাহেদের অ্যালবাম। আমি এইভাবে কালেক্ট করি। পাণ্ডু ভাইয়ের কথা বলতে গেলে একটা ফুল এপিসোড লাগবে আমার জন্য। এটা আমরা করব অবশ্যই। অ্যালবামটা অনেক কিছুই একসাথে হচ্ছে, এটা একটু বলবেন? আমরা এলপি করছি, আমরা ক্যাসেট করছি, আমরা সিডি করছি, কমিক্স করছি লিরিকগুলো নিয়ে। এটা মেহেদি করছে কাজ, ঢাকা কমিক্সের। একটা বই লিখছি, আরও কিছু অনুষঙ্গিক জিনিসপত্র তো থাকবে। সব মিলে একটা বক্স হবে, বক্সের মধ্যে আমরা, এটা কালেকটিভ আইটেম। কেউ কিনলে কিনলো, না কিনলে না কিনলো। এবং জি সিরিজ এটার সঙ্গে আছেন, এবং আমাকে স্পন্সর হিসাবে সিটি গ্রুপ, হাসান, নাইস পারসন হাসান, সিটি গ্রুপের এখন সত্ত্বাধিকারী, এবং আমার এক বন্ধু তমালি সব কানেক্টেড করিয়ে দেয়। আমার এক্স ব্যান্ড মেম্বার, এক্স বলা ঠিক হলো না, স্টিল হি ইজ মাই ব্যান্ড মেম্বার, তমাল। এরা সবাই আছে, আমরা একসঙ্গে কাজটা করছি আর কি। আপনার ব্যান্ডের নাম কি? গাছ। গাছ। গাছ কেন? গাছ, ভালো প্রশ্ন করছো, গাছ কেন? সিডরের পরে আমি সুন্দরবনে যাই, একদম পরপরই সিডর শেষ হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আমি শুনলাম সুন্দরবন নাকি ধ্বংস হয়ে গেছে। আমি খুব মন খারাপ হলাম। আমি না, মানুষের কথা শুনে লাভ নাই, গিয়া দেখাই কি অবস্থা। গেলাম, আসলে তুমি গেছিলা সেই সময় সাজ্জাদ? পুরা সুন্দরবনের মনে মাথাটা কেটে দিছে কে জানি। গাছগুলার মানে গাছগুলো হচ্ছে বুক দিয়ে আমাদেরকে বাঁচাইছে সিডরে। ঢাকা উড়ে যেত ভাই, ঢাকা উড়ে যেত। তো সে সময় মনে মনে ভাবলাম যে ব্যান্ডের নামটা কি হও। আমার ব্যান্ডে আমি একটা করছি, কিন্তু এটা তো নানান নামে আর চলে, মাঝে মাঝে নাম চেঞ্জও করি, ইয়া করি। একটা ফিক্স নাম করব। এবং সুন্দরবনে বসে আমি সিদ্ধান্ত নিই আমার ব্যান্ডের নাম হবে গাছ। ঢাকায় এসে পাণ্ডু ভাইকে বললাম যে পাণ্ডু ভাই কি তখন ছিল আমার খেয়াল নেই। তারপরে জাস্ট এখন বাজাচ্ছি আমরা। খুব রিসেন্টলি আমাদের সঙ্গে একজন বেসিস ইয়া করছে, আমাদের বেসিস ছিল না, ফয়সাল। তা আমরা মূলত 4 জন এখন আছি, আমি, শুভ, ফয়সাল আর পাণ্ডু ভাই। আর রেজা ভাই আমাদের খুবই গেস্ট গিটারিস্ট। উনি মানে আমরা কোনো থার্ড গিটারিস্ট নিলে রেজা ভাইকে ডাকি, রেনেসা রেজা ভাইকে ডাকি। তো শাহেদ ভাই, আপনার সাথে আমার আসলে কথা বললে সহজ কথা আর কি, যেটা এতক্ষণ আমি মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার গানের কথার মতোই। আপনার গানের কথায় আমি একটা পয়েন্টে মনে হয় এটা কি চিঠি,
এটা কি ব্যাকরণ ভাঙা কোনো ছন্দ, বা এটা কি কোনো নিবেদন? এরকম অনেক কিছুই হয়। আমি তো লেখার চেষ্টা করেছি বা করি, কিন্তু এরকম একটা গানও আমি লিখতে পারি নাই আর কি। যদি আরে পারতাম না, না, নিজেকে ধন্য মনে না। করতাম। তো সত্যি আমি বিস্মিত হয়েছি আপনার গান শুনে, সব মানে টোটাল একটা যে ইমেজ। কিন্তু আমার কাছে মনে হয় যে সময়ের চেয়ে এগোনো পিছনো আমি খুব একটা বিশ্বাস করি না। প্রতিটা সময়েরই একটা ভাষা থাকে, ছন্দ গন্ধ সবই থাকে। তো সেটা আমরা আস্তে আস্তে নিব। একটা তো ওই যে অল্প আছে একটা উনুনে চলে না, সেটাই হয়তো আমরা নিব, চলতেই থাকবে। আর আপনার মতো একজন মানুষ যে শহরে আছে, সেই শহর ভীষণ রঙিন, মানে রং চারপাশে আর কি দেখা যায়, রংগুলি যেন দেখা যায় আর কি। তো আপনি আমাদের শক্তি, ইন্সপায়ারেশন, প্রেরণা সব কিছুই আসলে। আপনি জানেন, আপনার সাথে এর আগেও কথা হয়েছে যে ছাপাখানার ভূত বলে যে আমার একটা পাগলামি প্রকাশনা সংস্থা, আর পুরো অনুষ্ঠানটা আসলে ছাপাখানার ভূত থেকেই হচ্ছে। ববিতার জীবনের পরিভ্রমণ নিয়ে একটা বই আমি করেছি, এটা একেবারে করোনার মধ্যে। তো এই বইটার কথা আপনাকে বলছিলাম, বিস্ময়ে ববিতা নাম। এটা ছাপাখানার ভূতের যিনি কর্ণধার, আমার স্ত্রী, বিস্ময়ে ববিতা নামটা ওরই দেয়া। বইটা আপনাকে দিতে চাই। তুমি কি করলা জানো, আমার জীবনে ওয়ান সাইডেড প্রেম খুব অল্প। আচ্ছা, এর মধ্যে নাম্বার ওয়ান যে ওয়ান সাইডেড প্রেম, সে হচ্ছে নারী। বাহ, এই নারীর প্রেমে পড়ে আমি হাবুডুবু খাই। আচ্ছা, এই নারীর প্রেমে যে কিভাবে আমি পড়ে রয়েছি ভাই, বাহ, আমি তো স্টিল তুমি আমাকে একটা ভালো বই দিছো। এবং সত্যজিৎ রায়ের অশনি সংকটে পানিতে একটা শট আছে ববিতার, যেটা সত্যজিৎ বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছবিটা মনে হচ্ছে পেইন্টিং, এত সুন্দর ছবিটা। এবং ববিতা আর হয়নি আমাদের দেশে। এবং আমার এই অনস্ক্রিনও বলতে লজ্জা নাই, আমি ববিতার একজন ওয়ান সাইডেড প্রেমিক। আচ্ছা, ওকে, দেখা হচ্ছে ওনার সাথে? কোনোদিন দেখা হয় নাই, আমি দেখাও করতে চাই না, আমি ওনার সঙ্গে কথা বলতে চাই না। আমার প্রেমটা এক পেশে হয়ে আছে, এক পেশেই থাকুক। এই ববিতাকে আমি আসলে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো যাই হোক, এই বইটা এখন করা একটা একেবারেই চাক্ষুষ একটা সার্থকতা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ এই বইটাই আমি দারুণ ভাবলাম দারুণ আপনাকে দারুণ দিই। দারুণ দারুণ দারুণ। শেষ করি শাহেদ ভাই, কথা তো চলতেই থাকবে। শাহেদ ভাই আমাদের গাছ, তার গানের দলের নাম গাছ। তো শাহেদ ভাই যে কত বড় প্রেমিক সেটা আমরা টের পেয়েছি। প্রেমিক মানে নরনারীর প্রেম সেটা না। শাহেদ ভাইয়ের মতো একজন মানুষ একটা শহরে থাকা মানে সেই শহর ভীষণ রঙিন হয়ে ওঠা, রঙিন থাকা। এবং শাহেদ ভাইয়ের মতো মানুষ যতদিন এক একটা শহরে থাকে ততদিন সুস্থ মানবিক মূল্যবোধগুলো জাগ্রত থাকে। শাহেদ ভাইরা হেঁটে বেড়ান নগরের রাস্তা ধরে, আর আমরা পিছু পিছু হাঁটি, শক্তি পাই, প্রেরণা পাই। সবার জন্য শুভকামনা।